কিশোরগঞ্জের নিজ বাড়ির আঙিনায় মাটি চাপা দেয়া বাবা মা সন্তানের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য 4 জন আটক। আওয়ামী লীগের সাথে দূরত্ব বাড়ছে 14 দলের, অভিযোগের পাহাড় শরিকদের ঐক্য অটুট আছে দাবি সমন্বয়কের। খণ্ড বিখণ্ড জোট এবং ফ্রন্ট নিয়ে বিব্রত নেতৃত্বে থাকা বিএনপি, মূল দলের কার্যক্রম নিয়েও আঙুল তুলছেন জোট নেতারা। জনদাবি নিয়ে সরব বাম দল, সামাজিক ও রাজনৈতিক অনিয়মের প্রতিবাদে রাজপথে নামার প্রস্তুতি ইসলামী দলগুলো। খোরাখুরিতে অতিষ্ঠ রাজধানীবাসী, নিয়ম নীতি মানছে না ঠিকাদার ও সেবা সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী, আজ বিশ্ব নবীর জন্মদিন, সারা দেশেই পালিত হচ্ছে নানা কর্মসূচি। দিনাজপুরে চলছে আগাম জাতের রোপা আমন ধান কাটার উৎসব, কষ্টে ফলানো সোনালী ধানে কৃষাণীর হাসির ঝিলিক। এবং মার্কিন নির্বাচনে শেষ সময়ে টানটান উত্তেজনা, সর্বশেষ জরিপে হয়ে গিয়ে বাইডেন আগাম ভোট 8 কোটি ছাড়িয়েছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি। পুরো সংবাদ জুড়ে আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজ বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধে তাদেরকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। চিত্র দাসের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নিহতদের স্বজনরা জানান, জামশাইদ গ্রামের মুদি দোকানদার আসাদের সাথে জমি নিয়ে তার ছোট ভাই লিটনের বিরোধ ছিল। এ নিয়ে প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বুধবার রাতে আসাদ, তার স্ত্রী পারভিন ও ছোট ছেলে লিওন বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়। এই বিষয়টি থানায় জানানো হলে নিখোঁজদের সন্ধানে মাঠে নামে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে বাড়ির পেছনে এক গর্ত থেকে একটি হাত দেখা যাওয়ার পর পুলিশ 3 জনের লাশ উদ্ধার করে। মাকে জিজ্ঞেস করলাম, ওনার বোনকে জিজ্ঞেস করলাম যে আপনার মা ছেলে কোথায় বা আপনার ভাই কোথায়, কেউ কিছু তথ্য দেয় না। তখনই আমাদের কাছে সন্দেহজনক মনে হইতেছে। তখন আপনার এই ছোট ছেলেটা বলতেছে এখানে নতুন মাটি, এখানে ছায়ের টাল ছিল, এনে যায় একটু খুদলে মনে হয় আমার সন্দেহটা দূর হইতো। আমি চাইলে তুই খুদলে তোর সমস্যা নেই। খুদলে আর সাথে সাথে 4টা আঙুল বের হয়ে গেছে। আমার বাবা মাকে, আমার দাদি, আমার চাচা, আমার বউ আছে, তার সাথে আরো 2 আছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। 3 ভিকটিমের যে তার বাবার ছেলে, মানে যে খবর দেয় তার ভাইয়ের হাত, এবং সেটা থেকে আমাদের সন্দেহ হয় এবং এখানে মনে হয় যে কোনো একটা দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের আলোকে আমরা আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই দিন ইসলাম, ভাগ্নে আলামিন, বোন নাজমা ও জুমেলা বেগমকে আটক করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 1442 বছর আগের এই দিনে আরবের পবিত্র মক্কা নগরীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। 63 বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। এই উপলক্ষে সারা দেশে চলছে নানা কর্মসূচি। কুমিল্লাতে শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, জানতে চাই আপনার কাছে শোভাযাত্রার অংশ নেওয়া মুসলিমরা কি বলছেন? তন্ময়, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে কুমিল্লার জেলায় এবং মহানগর সহ বিভিন্ন পাড়া মহল্লায় এবং অলিগুলিতে মিছিল হচ্ছে। আপনি দেখছেন আমি একটি মিছিলের সামনে আছি। এই মিছিলটি কুমিল্লা মহানগরের বিভিন্ন সড়ক পরিদর্শন করছেন এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি যারা এখানে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আজকের দিনটি আপনারা কিভাবে পালন করছেন? আজকের দিনে আজ থেকে 1400 বছর পূর্বে আজকের এই দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
দুনিয়াতে শুভাগমন করেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সারা জাহানের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে আমরা খুশি উদযাপন করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আমাদের সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটি দেশেই আজকের এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আমরা আজকে খুব আনন্দের সাথে পালন করছি। আমাদের এই দিনে হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আমরা এই দিনটি পালন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আপনারা শুনছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা আসলে এই দিনটিকে একটি পবিত্র দিন হিসেবে তারা উদযাপন করছে। আচ্ছা, আপনারা এই মিছিলটি কোথায় যেয়ে শেষ হবে? আমরা শাহ গাজীপুরের দরবার শরীফে এই মিছিলটি সমাপ্ত হবে। শান্তির দূত, বিশ্বের দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে এই জগতে আসছেন মানুষের শান্তি নিয়ে। আজকে ওনার জন্মদিন, এই জন্মদিন উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমান তথা সারা বিশ্বের মানুষ খুশি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন আসলে কুমিল্লায় গতকাল রাত থেকে এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে নানান কর্মসূচি উদযাপন হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি তন্ময়ের কাছে যাচ্ছি। তন্ময়। হুমায়ুন কবির জীবন, আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আন্দোলন আর ভোটের মেরুকরণে গড়ে উঠেছিল অনেকগুলো রাজনৈতিক জোট। অস্তিত্ববিহীন ও নাম সর্বস্ব দলের অভাব নেই এসব জোটে। করোনাকালীন রাজনীতিতে সৃষ্টি হয়েছে নানা মেরুকরণ, যেখানে জোট মহাজোটের দলগুলোর খোঁজ খবর নেই কোথাও। আবার এর মধ্যে ছোটখাটো অনেক দলে তৈরি হয়েছে ভাঙন। বহিষ্কার পাল্টা বহিষ্কার চলছে। বড় দলগুলোর কাছেও কমতে শুরু করেছে তাই ছোট দলগুলোর প্রয়োজনীয়তা। রাজনীতির এই কঠিন সমীকরণে ছোট বড় রাজনৈতিক জোট নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন। তৃতীয় মেয়াদে সরকারের মন্ত্রিসভা গঠনের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব বাড়ছে 14 দলীয় জোট শরিকদের। আওয়ামী লীগ শরিক দলগুলোকে বিরোধী দলের ভূমিকায় দেখতে চাইলেও তাতে রাজি হয়নি তারা। আওয়ামী লীগের নানা কর্মকাণ্ডে নাখোশ শরিকরা। তবে 14 দলের সমন্বয়ক ও প্রবীণ নেতা আমির হোসেন আমু জানান, 14 দলের সাথে শরিকদের ঐক্য অটুট রয়েছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি শাসনামলে 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয়। পরে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন এবং পরপর গত 3টি নির্বাচন একসঙ্গে করেছে 14 দলীয় জোট। প্রথম 2 মেয়াদে মন্ত্রিসভায় শরিক দলগুলোর অংশগ্রহণ থাকলেও এবারে মন্ত্রিসভায় তাদের কাউকে রাখা হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাথে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে শরিক দলগুলোর। নামে শরিক থাকলেও কাজে তেমন ভূমিকা নেই বলে অভিযোগ শরিক নেতাদের। আওয়ামী লীগ যদি জোটকে রাজনৈতিক প্রতিশ্রুতির একটা কেন্দ্র মনে না করে, তাহলে কেন আমাদের সাথে তারা জোট করেছিল এর অর্থই আমি খুঁজে পাই না। এবং এবার আরও দুঃখের কথা যে আমাদেরকে বলা হলো আপনারা বিরোধী দলে বসেন। তাহলে আমরা জোট করলাম আজকে জামাত বিএনপির বিরুদ্ধে, আর আজকে আমাদেরকে বিরোধী দলে বসতে বলা হচ্ছে, এর অর্থটা কি? করোনা কালে যে রাজনৈতিক একটা স্থবিরতা চলছে, সুতরাং সেইখানে 14 দলীয় জোটের যে ঐক্যবদ্ধ তৎপরতা যেভাবে চালাতাম আমরা, সেইখানে একটা স্থবিরতা আছে। যদিও ঐক্য অটুট আছে বলে দাবি 14 দলের সমন্বয়ক ও প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমুর। আর এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো প্রশ্ন আসে নাই যা নিয়ে 14 দলের ভিতরে কোনো মতানৈক্য হইতে পারে, মতবিরোধ হতে পারে বা মনক্ষুণ্ণতা হইতে পারে, এমন কিছু তো হচ্ছে না। এখন এমন কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না, এমন কোনো কর্মকাণ্ড হচ্ছে না যেটা নিয়ে কোনো বিরোধ হতে পারে, এটা আমি মনে করি। সুতরাং যদি কেউ কিছু বলে থাকে তার মনোবেদনা কি, এটা যদি পরিষ্কার করে বলে তাহলে বলা যাবে, উত্তর দেওয়া যাবে। কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে দেওয়ার কথা বললেন প্রবীণ এই রাজনীতিবিদ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। খণ্ড বিখণ্ড জোট এবং ফ্রন্ট নিয়ে বিব্রত নেতৃত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি। জোটের মধ্যে কোনো দলে ধরেছে ভাঙন, আবার কোনো দলের কার্যত কেবল গণমাধ্যমে বিবৃতি দেয়াতেই সীমাবদ্ধ। এর মাঝে মূল দল বিএনপির কার্যক্রম নিয়েও আঙুল তুলেছে ফ্রন্ট আর জোটের নেতারা। তারা বলছে পুরো করোনাকালে 20 দলীয় জোটের কোনো বৈঠক হয়নি, কার্যক্রম নেই ঐক্য ফ্রন্টেও। অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জোট কখনো চিরস্থায়ী নয়। মারফা রহমানের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ভাঙনের শনি লেগেছে বিএনপি নেতৃত্বাধীন জোট আর ফ্রন্টের ভেতর। জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কারে 2 খণ্ডে বিভক্ত। 2 ভাগে বিভক্ত হয়ে গেছে জেএসডি ও এলডিপিও। 20 দলীয় জোটের নেতারা বলছেন বিএনপির দিক থেকে জোট নিয়ে অবস্থান পরিষ্কার করা দরকার।
একটা ইশারা যদি কেউ কাউকে দেয় অন্যদের ভবিষ্যৎ নষ্ট না করে, তাহলে আমরা যারা 2014 সাল এবং 2018 সালে অনেক বড় স্যাক্রিফাইস করেছিলাম, আমরা নিজেদেরকে নিয়ে পুনরায় চিন্তা করার সুযোগ পাবো। খন্ড বিখণ্ড হয়ে কেউ বেরিয়ে আলাদা কিছু করছে, কেউ বিরোধী দলের সাথে রয়ে যাচ্ছে। সামগ্রিক রাজনীতিতে এটা কোনো চাপ সৃষ্টি হবে না। জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা বলছেন, ফ্রন্টের নিজ নিজ দলের ভেতরকার কোন্দল যাই থাকুক না কেন, মূল দল বিএনপিও মাঠে নেই। তো এই ভাঙ্গনগুলোকে আমি খুব ইম্পর্টেন্ট ব্যাপারও মনে করছি না। মূলত ঐক্য কাজ যে করছে না সেটার পেছনে মূল কারণ হচ্ছে মূল যে দল, বিরোধী দল হিসেবে সবচাইতে বড় তাদের অবস্থানগত কারণে 3-3বার ক্ষমতায় ছিল, সেই বিএনপি এখন মাঠে নাই। বিএনপি মাঠেই তো কাজ করছে। উনি যদি বলেন যে মাঠে নেই, এই কথা তো সঠিক কথা নয় আর কি। এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই 20 দল ছেড়েছে আন্দালিব রহমান পার্থের দল বিজেপি। এছাড়া ঐক্যফ্রন্ট ছেড়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। জোটের অন্যতম বড় শরিক জামায়াতের কিছু নেতাও সম্প্রতি দল থেকে বেরিয়ে এবি পার্টি নামে নতুন দল গড়ার ঘোষণা দেন। জোট ফ্রন্টের শরিক দলগুলোর এমন বেহাল অবস্থায় উদ্বিগ্ন বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউজ 24-কে এ প্রসঙ্গে বলেন, জোট চিরস্থায়ী নয়, তবে তারা জাতীয় ঐক্যে বিশ্বাস করেন। বাংলাদেশের রাজনীতি, এই জোটের রাজনীতি বরাবরই এরকমই ছিল। আর সেই ধরনের রাজনীতি কোথাও কখনো তো ঠিক যেটা বলে যে চিরস্থায়ী নয়। তবে আমরা তো সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাস করি। তিনি বলেন, যে দাবিতে ঐক্য গড়ে উঠেছিল, দেশের সেই সংকট আরও তীব্র হয়েছে। ফলে জোটবদ্ধ থাকার অঙ্গীকার দৃশ্যমান না হলেও তা ভেঙে পড়েনি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সমসাময়িক ইস্যুতে চলমান রাজপথের আন্দোলনকে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার তথা গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফার আন্দোলনে পরিণত করতে চায় বাম গণতান্ত্রিক জোট। তারা বলছেন, এই ইস্যুতে একমত হয়ে রাজপথে যারা নামবে তাদের সঙ্গে যৌক্তিক ঐক্য হতে পারে। এদিকে ইসলামিক ঐক্যজোট বলছে, তারা নতুন কৌশলে সামাজিক রাজনৈতিক অনিয়মগুলোর প্রতিবাদে পথে নামার প্রস্তুতি নিচ্ছে। তৌহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ, ধর্ষণ ও নারী নির্যাতন এবং পুলিশ হেফাজতের মৃত্যু সহ নানা ঘটনার প্রতিবাদে গেল কয়েকদিন বাম গণতান্ত্রিক জোট রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সরব। 5 দলীয় এই জোটের কেউ বলছেন, তারা গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফার আন্দোলনে যেতে চান। ফলে আমরা এই যে আন্দোলন করছি, আন্দোলনের লক্ষ্য এই সরকারের পতন ঘটিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ, এবং সেই গণতন্ত্র যাতে জনগণের অধিকার দেয়ার গ্যারান্টিতে পৌঁছায়, সেইটার জায়গাতে উত্তরণ। আবার কারো মতে তারা সেই সব দলগুলোর সাথে ঐক্যে যেতে চান যারা তাদের এই ইস্যুগুলোর সঙ্গে একমত হবেন। দেশপ্রেমিক সকল শক্তিকে আজকে যার যার জায়গা থেকে একটা বৃহত্তর একটা রাজনৈতিক একটা আন্দোলনের আজকে সূচনা সেখানে আজকে হওয়া দরকার। তারপরে এই আন্দোলন করতে যে জনগণ যদি বিএনপির এজেন্ডা গ্রহণ করে ভালো কথা, জনগণ যদি মনে করে যে ইয়েস আওয়ামী লীগের মতন বিএনপিও কয়েনের এপিট ওপিট, আমরা একসাথে কোলে উঠেও চলতে পারি, পাশাপাশিও চলতে পারি, কিন্তু নীতিনিষ্ঠ শক্তি যদি হয় সেটা তারা হতে পারে, কিন্তু সেটার প্রমাণ হবে কি সে রাজপথে থেকে। এটা শুধুমাত্র মুখে বলে বা ড্রয়িং রুমে বসে এ ধরনের কোনো জায়গা হবে না। এদিকে ইসলামিক দলগুলোর সংগঠন হেফাজতে ইসলামের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোট মনে করে, এখন আর রাজপথের আন্দোলন সম্ভব নয়। আর এখন তো রাজপথে তেমন আন্দোলন নেই, কোনো দলই আন্দোলন করে না, যার ফলে এখন আপনাকে আপনার কৌশলে অগ্রসর হতে হচ্ছে এবং নিজস্ব চিন্তা, নিজস্ব কৌশল নিয়ে নিজেকে অগ্রসর হতে হচ্ছে। বাম ও ডান দুইপন্থী জোটের নেতারা অবশ্য এটাও বলছেন, দেশের চলমান গণতান্ত্রিক পদ্ধতি নিয়ে মানুষের মনে হতাশা বিরাজ করছে। তবে রাজনৈতিক কর্মসূচি এ থেকে পরিত্রাণ দেবে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে জনগণের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। অপরাধ কিংবা দুর্নীতির বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। উদাহরণ হিসেবে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ক্যাসিনো কেলেঙ্কারি, পাপিয়া শাহেদ, সাবরিনা কাণ্ড, এমনকি সর্বশেষ ইরফান সেলিমের ঘটনাই তার সবচাইতে বড় প্রমাণ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, দল ও সরকার প্রধানের নীতি অপরাধ করলে কাউকে ছাড় নয়। আর টিআইবি বলছে, উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে শুধু কথার কথাই থেকে যাবে। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত।
আওয়ামী লীগ সরকারের এই মেয়াদে দুর্নীতি বিরোধী প্রথম বড় ঘটনা ক্যাসিনো কেলেঙ্কারির হোতাদের আইনের আওতায় আনা। অনেককে অবাক করে দিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘোষণা আসে রাজনৈতিক শুদ্ধি অভিযানের। তারপরই পাপিয়া কাণ্ড। শামীমা নূর পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। দুর্নীতি আর প্রতারণার দায়ে তিনিও এখন জেলে। সবশেষ নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও অবৈধ অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তারের ঘটনায় ধরা পড়লেন সাংসদ হাদি সেলিমের ছেলে কাউন্সিলর ইরফান সেলিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, অপরাধীদের কোনো ছাড় নয়। কেউ যদি কোনো অপরাধ করে, এই অপরাধের দায়ভার তার ব্যক্তির, তার নিজস্ব। কোনো রকম ছাড় পাওয়ার সুযোগ নেই। সে একজন সাধারণ কর্মী হোক বা কোনো একটা মাঝারি স্তরের বা উচ্চ পর্যায়ের কোনো নেতাই হোক বা জনপ্রতিনিধি হোক, অপরাধীকে আমরা অপরাধী হিসেবেই চিহ্নিত করতে চাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সরকার ও দলের এমন অবস্থানকে সাধুবাদ জানিয়েছে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবি। পরিচয় নির্বিশেষে, অবস্থান নির্বিশেষে কঠোর অবস্থান ঘোষণা করছেন, সেটি একদিক থেকে মানুষের মধ্যে আশাবাদের সঞ্চার করে। ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, সব অপরাধীদের বিচারের আওতায় আনতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। কঠোর অবস্থান ঘোষণা করা হচ্ছে, সেটি কি সকলের জন্য সত্যিকার অর্থে প্রযোজ্য, নাকি কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু পরিবার, কিছু কিছু মহল যারা কোনো না কোনো কারণে বিরাগ ভাজন হয়েছেন বা যাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, অন্যথায় এটি অনেকটাই শুধুমাত্র লোক দেখানো হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সরকারের এই অবস্থান তখনই সফল হবে যখন পেছনের মূল হোতারাও বিচারের মুখোমুখি হবে। কাগজে কলমে থেকে সেটা যদি বাস্তবিকভাবে প্রয়োগ করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের যেই ক্ষমতাসীন দলগুলো রয়েছে, ক্ষমতার বাইরেও যে দলগুলো রয়েছে, তাদেরকে আইনের শাসনের প্রতি সদয় দৃষ্টি দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিরপুরের প্রধান সড়কগুলোতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সারা বছরই খোঁড়াখুঁড়ি চলতে থাকে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়। যানজট সহ নানা দুর্ভোগ যেন নিয়তি হয়ে গেছে স্থানীয়দের। এমন বাস্তবতায় সেবা সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ এবং জনপ্রতিনিধিরা। তালুকদার বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশনের অধিকাংশ চ্যানেলই অকার্যকর হয়ে পড়েছে। তাই এলাকা ভিত্তিক সুয়ারেজ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতার সমস্যা নিরসনের পথে হাঁটছে ঢাকা ওয়াসা। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শুরু হয়েছে ওয়াসার খোঁড়াখুঁড়ি। প্রত্যেকটা গলিতে ড্রেনেজ লাইন আছে, এখন লাইনগুলো যেখানে যে পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট হয়, এগুলো অপসারণ করার জন্য লাইন লাগবে। লাইন না করলে কেমনে? আর আগে যে লাইনটা ছিল, লাইনটা ড্যামেজ হয়ে গেছে। অভিযোগ আছে একই সাথে ওয়াসা এবং মেট্রো রেল কাজে মিরপুর 12 থেকে আগারগাঁও প্রভৃতি গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট তৈরি হচ্ছে। বৃহস্পতিবার রোকেয়ার সরণিতে প্রায় সারাদিনই ছিল তীব্র যানজট। মিরপুরের অন্যান্য অংশের রাস্তা যানজটে ছিল স্থবির। এরা রাতে ডেইলি পাইপ বয় 2টা, এটা কয়দিনে বসাইবার? আমাদের আর কত কষ্ট দিব। ইঞ্জিনিয়াররা বলছে ওয়াসার দিয়ে কয়েকদিন আপনারই করতে হবে, পানি কিউরিং করতে হবে। এই দুর্ভোগের কারণ হিসেবে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। এই সমন্বয়হীনতার দায় অর্থনৈতিক এবং জনদুর্ভাগ্যের বিষয়টুকু জনগণই বহাতে হচ্ছে। জবাবদিহিতাহীন কার্যক্রমের সুরাহা যদি না হয়, তাহলে জনভোগান্তির এই কারণেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে। সেবা সংস্থাগুলোর সংশ্লিষ্টদের শীঘ্রই লিখিতভাবে সমন্বয়ের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানানো হবে বলে জানান জনপ্রতিনিধিরা। যারা যারা এই রাস্তার সাথে সম্পৃক্ত আছে, যারা রাস্তার ভিতর দিয়ে খোঁড়াখুঁড়ি করে কাজ করে যায়, তাদেরকে ডিলটার দিব। যে যখন কাজ করবেন, প্রত্যেকটার সাথে যেন সমন্বয় করে যেন কাজ করে। ওয়াসা বলছে আগামী 2 মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে এবং চলাচলের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এই সড়ক ব্যবহারকারীরা। কিন্তু সমন্বয়হীনতার তথ্য বলছে এই প্রকল্প শেষ হওয়ার পরবর্তীতে এইখানে ড্রেন নির্মাণের কাজ ধরবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর বড় করে টানিয়ে দেওয়া হবে। উন্নয়ন প্রকল্প চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দর্শক, রাজধানীর খোঁড়াখুঁড়ি দুর্ভোগ নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী তালুকদার বিপ্লব।
বিপ্লব, খোরাখুরি দুর্ভোগ আছে, এই অভিযোগ আছে যে কাজ শেষ হওয়ার পর সড়ক সংস্কার হয় না। স্থানীয়রা কি বলছে? সরজমিনে আপনি রয়েছেন সেখানে, আপনি কি দেখছেন? তন্ময়, আপনি ঠিকই বলেছেন যে আসলে কাজ শেষ হওয়ার পরে যে সংস্কার কাজ তড়িঘড়ি করে সংস্কার করা, সাধারণ মানুষের ভোগান্তি চিন্তা করে, সেটি কিন্তু আসলে সেবা সংস্থাগুলো সেই জায়গা থেকে কিন্তু তাদের যেই উদাসীনতা, সেই উদাসীনতার প্রমাণ হিসেবে যদি বলি, মিরপুর 10 থেকে 14 নম্বরে যে রাস্তাটিতে ওয়াসা কাজ করে গিয়েছে গত প্রায় 2 থেকে 3 মাস হলো। যেই জলাবদ্ধতা নিরসনে ওয়াসার যে প্রকল্পের কথা বলছিলাম, সে প্রকল্পগুলোর অংশ হিসেবে কিন্তু এখানে কাজ শেষ হয়েছে, কিন্তু এর পরবর্তীতে কথা ছিল সিটি কর্পোরেশন এই রাস্তাটি যে কার্পেটিংয়ের কাজটি অর্থাৎ সংস্কার কাজটি কিন্তু করবেন, কারণ ওয়াসা কাজ শেষ করেছে। এর পরবর্তীতে কিন্তু সিটি কর্পোরেশনের দায় থেকে যায়। কিন্তু আমরা দেখছি যে এই দিনের পর দিন এই জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এভাবেই কিন্তু অবহেলায় পড়ে আছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তা কার্পেটিং করা, রাস্তা মেরামত করার ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু এখানকার যারা বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, এই রাস্তাটি যারা ব্যবহার করছেন তারা বলছেন। এবং আপনি জানেন যে মিরপুর 10 থেকে 14 নম্বর হয়ে ভাসানটেকের দিকে যেতে এই রাস্তাটির গুরুত্ব, পাশাপাশি এই রাস্তাটি ঠিক ক্যান্টনমেন্ট হয়ে কিন্তু কাকুলি বনানীর দিকে কিন্তু বের হওয়ার কিন্তু একটি পথ। এই গুরুত্বপূর্ণ এই পথের কথা চিন্তা করে, জনগুরুত্বের কথা চিন্তা করে আসলে যেই সংস্কার কাজগুলো দ্রুত শেষ করা বা যেসব রাস্তায় আসলে উন্নয়ন কাজ হয়ে গিয়েছে, এসব রাস্তাগুলো দ্রুত মেরামত করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার যে একটি চেষ্টা বা যে একটি উদ্যোগ আসলে সেটি সিটি কর্পোরেশন বা সেবা সংস্থাগুলোর মধ্যে কিন্তু আসলে তাদের মতো করে তারা প্রকল্পগুলো গ্রহণ করছে, কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা করে কিন্তু এইসব প্রকল্প গ্রহণ বা সংস্কার হচ্ছে না। তো এই ছিল আমার কাছ থেকে মিরপুর থেকে সব শেষ। তন্ময়। তালুকদার বিপ্লব, আপনাকে ধন্যবাদ মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সংবাদ রিপোর্ট জানিয়েছি একটি বিরতি, আর সংবাদ বিরতির পরেই সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। সপ্তাহ ঘুরলেই বাড়ে পণ্যের দাম। বাজার পরিস্থিতির খবর জানাতে এবার রাজধানীর মিরপুর ও চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ ও নয়ন বড়ুয়া। জয়, শুরুতে যুক্ত হতে চাই মিরপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? আর আলুর বাজার নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবে চট্টগ্রামের নয়ন বড়ুয়া। জয়, শুরুতে জানতে চাই আপনার কাছে, আপনি জানান সুলতান, আপনার কাছে কি খবর আছে তরি তরকারির বাজারে? তন্ময়, আমি মিরপুর 6 নম্বর বাজারে রয়েছি। এখানে যেমনটি দেখতে পাচ্ছি, স্বাভাবিকভাবে আপনি জানেন যে আজকে শুক্রবার, সপ্তাহের সবচেয়ে বেশি যেদিন আসলে বেচা বিক্রি হয়, এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এই বাজারটিতে কিন্তু প্রচুর পরিমাণে সবজির আমদানি রয়েছে। যদিও সবজির দাম কিন্তু এখনো কাঙ্ক্ষিত হারে কমেনি, অর্থাৎ গত সপ্তাহে আমরা যেরকম দাম দেখেছিলাম এখনো এই বাজারে আমরা দেখতে পাচ্ছি সেই রকম দামেই সবজি বিক্রি হচ্ছে। কোনোটির দাম কিছুটা বরং বেড়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে এই সপ্তাহে কিন্তু মাঝখানে বেশ 3-4 দিনের মতো বৃষ্টি ছিল, হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই বৃষ্টির প্রভাবে কিন্তু সবজি সহ অন্যান্য কাঁচামাল রাজধানী ঢাকাতে আসতে কিছুটা বেগ পেতে হয়েছে, এবং তার দরুন কিন্তু সবজির দাম এখনো পর্যন্ত আসলে কাঙ্ক্ষিত হারে কমেনি। তবে এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন, আমার মোটামুটি সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি, এখনো পর্যন্ত কিন্তু বেগুন, যেগুলো একটু ভালো মানের বেগুন রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এর বাইরে কিন্তু দেশি আমরা দেখতে পাচ্ছি যে টমেটো উঠতে শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু তা আসলে ক্রেতাদের হাতারের নাগালের মধ্যে আসেনি। আপনাকে যদি আমি দেখাই যে ফুলকপিও কিন্তু উঠেছে, আপনি দেখতে পাচ্ছেন বেশ বড় আকৃতির, সেই ক্ষেত্রে সেইগুলোর দামও কিন্তু সেভাবে কাঙ্ক্ষিতভাবে কমেনি। তবে যেমনটি আসলে বিক্রেতারা বলছেন, 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আরও বেশি আমদানি হলে কিন্তু দামটিও আসলে কমে আসবে। তো এই মুহূর্তে আমরা ঢাকা থেকে একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন, নয়ন বড়ুয়া জয়, তার কাছে যাব সেখানকার বাজার পরিস্থিতি জানতে। ধন্যবাদ সুলতান, আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে যদি আমি আপনাকে জানাই, আপনি জানেন যে মুন্সিগঞ্জ থেকে কিন্তু 3-4 হাত বদল হয়ে কিন্তু আসলে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আসে আলু। আমি যেখানে আছি চট্টগ্রামের সবচেয়ে বড় যে আড়তগুলো আছে এই জায়গাগুলোতে কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরের
যারা টিম আছে তারাও কিন্তু আমরা দেখেছি এই জায়গায় অভিযান চালানোর পর কিন্তু আসলে একেবারে আলু বিক্রি কিন্তু তারা বন্ধ করে রেখেছে। আপনি যেখানে আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি, যেখানে সকাল থেকে কিন্তু আসলে যে রমরমা ব্যবসা থাকার কথা রয়েছে, ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়ার কথা রয়েছে, সেখানে কিন্তু শুনশান নীরবতা আমরা দেখছি। যারা ব্যবসায়ী তারা বলছেন ব্যাপারীদের উপরে কিন্তু নির্ভর, আর যারা এখানে বিক্রি করে তারা বলছেন তারা অনেকটা কিন্তু কমিশন এজেন্টের মতো, তারা কমিশন বিক্রি করলে কমিশন পায়। আমি একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আলু বিক্রি কেন বন্ধ করে রেখেছে? আমরা ধন্যবাদ নিউজ 24-কে। আমরা কেন বিক্রি করতে আজকে 27 তারিখের উপরে আমাদের উপরে খুব অভিযান করে গেছে। আমরা 30 টাকা মাল বিক্রি করি। আমরা 30 টাকা বিক্রি করার পরে কোনো পার্টি মুন্সিগঞ্জ, বিক্রমপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আমরা কমিশন নিতে আসেন, আমরা কমিশন নিতে আসেন, আমাদের যত পার্টি আছে মাল বিক্রি করব, এরা আমাদের এখানে কোনো মতে পড়তে হচ্ছে না, গাড়িতে অনেক টাকা লস হচ্ছে। জি ধন্যবাদ। আসলে আমরা কমিশন এজেন্ট, হ্যাঁ, কিন্তু আমাদের মুন্সিগঞ্জে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যেখান থেকে মালগুলো আসে সেখানে প্রাইস বেশি হওয়ার কারণে সরকার নির্ধারিত রেটে এখানে বিক্রি করা যাচ্ছে না। সেই জন্য পার্টিরা মাল পাঠাচ্ছে না, আমরা সেই জন্য সেই দামে মাল বিক্রি করতে পারছি না, সেই জন্য পার্টিরা মাল নিয়ে আসতেছে না। আজকে তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পারছেন এখানে যারা ব্যবসায়ী আছে, আড়তদার, তারা বলছিলেন কিন্তু সরকারের যে নির্ধারিত রেট রয়েছে পাইকারি বাজার থেকে 30 টাকা কেজিতে আলু বিক্রি করার, তারা বলছেন ব্যাপারীরা কিন্তু তাদেরকে সেই 30 টাকা কেজিতে আলু বিক্রি করার মতো সেইভাবে আলু দিচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে তারা বিক্রি না করে মাথায় হাত দিয়ে বসে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তন্ময়ের কাছে। জয় এবং সুলতান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে কলকারখানার বর্জ্য, অপরদিকে দখলদারদের অত্যাচার, আর এভাবেই দিনে দিনে হারিয়ে যাচ্ছে সাভারের কর্ণপাড়া খাল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে খালটিতে বর্জ্য অপসারণের মাধ্যমে খালটি ভরাট করে দখলের পায়তারা করে আসছে একটি অসাধু মহল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা সাভার থেকে। নাজমুল, খাল দখলে কারা জড়িত, কি বলছেন স্থানীয়রা, সরজমিনে কি দেখছেন? ধন্যবাদ তন্ময়। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের কর্ণপাড়া খালে। সেখানে কিন্তু আপনি জানেন যে আশেপাশে যেসব কলকারখানার পানি একযোগে কিন্তু সেই খালটি দিয়ে পানি ফেলানো হচ্ছে, যার ফলে এখানকার যে নদী রয়েছে ধলেশ্বরী, বংশী, তুরাগ এবং এই সবগুলো নদী কিন্তু এখন মরে যাচ্ছে। আপনি দেখছেন যে কিভাবে আসলে বর্জ্যগুলি ফেলানো হচ্ছে, কলকারখানার বর্জ্য। আমি একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলবো যে এই যে কলকারখানার বর্জ্য ফেলে একপাশে দখল, অন্যদিকে আসলে কলকারখানার পানি ফেলে দখল করছে, কি কারণে আসলে সমস্যা হচ্ছে আপনার এলাকা? সমস্যা হচ্ছে কলকারখানার পানি আসে ভিতরে নদীর পানির সঙ্গে মিশিয়ে এই পানি দূষিত হয়ে যাচ্ছে। দূষিত হওয়ার কারণে মাছ পাওয়া যাচ্ছে না, আর মাছ মরে যাচ্ছে। প্লাস দেখা যাচ্ছে যে এই পানি ভালো পানির সাথে মিশিয়ে একবার নষ্ট হয়ে যাচ্ছে, গোসল করা যাচ্ছে না। এখানে তো কোনো বড় বড় লোকের ছেলে পেলে তারা তো গোসল করতে আসে না, গরিবের সমস্যায় দেখা যায় গরিব মানুষ এখান থেকে মাছ ধরে খাই অসুস্থ হয়েছে। পানি যে অবস্থা আপনি নিজেই দেখতে পাচ্ছেন, পানির যে সমস্যা, এই সমস্যার কারণে মানুষ অনেকে অসুস্থ হয়ে পড়তেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে এলাকার লোকজন বলছিলেন যে তারা কিন্তু আসলে খুব অতিষ্ঠিত হয়ে পড়েছে এবং সেখানে তারা বারবার বলছে, এলাকাবাসী বলা সত্ত্বেও কিন্তু তারা কথা শুনছে না বলে অভিযোগ করছে এখানকার মানুষ। এবং আপনি দেখছেন যে এই যে নদী এবং কলকারখানা, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু আপনার নদীর ঠিক 500 ফিট দূরেই কিন্তু আসলে যে নদী, সেই নদীটি সরাসরি কিন্তু এখান থেকে ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এই যে ধলেশ্বরী নদীটি কিন্তু এখন ধ্বংসের মুখে। একদম বড় বড় বিল্ডিং এবং কলকারখানা, ঘর বাড়ি তারা কিন্তু আসলে মূলত দখল করে নিয়ে কিন্তু আসলে তারা দখলবাদরা দখল করেছে। এবং 65 জনের তালিকা তৈরি হলেও এখন পর্যন্ত ভূমিদস্যুদের কিন্তু উচ্ছেদের অভিযান এখন পর্যন্ত পরিবেশ অধিদপ্তর। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার দখলের সর্বশেষ খবর জানাবার জন্য। মার্কিন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। সময় যত ঘনিয়ে আসছে সৃষ্টি হচ্ছে টানটান উত্তেজনা। সর্বশেষ জরিপে এগিয়ে রয়েছে জো বাইডেন। এদিকে 8 কোটির বেশি মার্কিন আগাম ভোট দিয়ে দিয়েছে। এর মাঝে 58% ভোট গণনা হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন, যা নির্বাচনে মার্কিন জনগণের অংশগ্রহণের মাত্রা 2016 চেয়ে কয়েক গুণ বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডায় রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডেমোক্রেট নেতা জো বাইডেন উভয় একদিনে প্রচারণা চালাতে ব্যস্ত রয়েছেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ।
দিনাজপুরে শুরু হয়েছে আগাম জাতের রোপা আমন ধান কাটার মহোৎসব। কষ্টে লাগানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। এবছর ফলন বেশ ভালো হয় খুশি তারা। সংশ্লিষ্টরা বলছে ধানের জাত ভালো, তা কৃষকরা আগ্রহী হলে বছরে 3 বার এই ফসল আবাদ করা সম্ভব। শেষ করছে এখনকার সংবাদ, সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।